আসসালামু আলাইকুম। রিপন মন্ডল এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে ২ ম্যাচে ১৬টা ইয়র্কার তিনি এক্সিকিউট করতে পেরেছিলেন, মানে একদম এক্সিকিউট করতে পেরেছেন। একটু চিন্তা করে দেখেন যে আপনার হয়তোবা শেষ ওভারে ২ কিংবা ৩ রান প্রয়োজন, একজন বোলার লাগবে যে বোলারটা রানটাকে ডিফেন্ড করে ফেলতে পারে। পেস এবং ইয়র্কার এক্সিকিউট করতে পারা বোলারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা রিপনের উপর কিন্তু আপনি চাইলে এখন ভরসা করতে পারেন। আমি একটু রিপন মন্ডলের আলোচনায় পরে গিয়ে তানজিম সাকিবকে নিয়ে আলোচনা করতে চাই। আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে শেষ ২ ওভারে তিনি ২৮ রান দিয়েছেন। এই ২৮ রান দেওয়ার পেছনে অন্যতম বড় কারণ ইয়র্কারটাকে এক্সিকিউট করতে না পারা। ইভেন চলতি বছর আমরা যদি ডেথ ওভার্সে তার বোলিং পরিসংখ্যানটা একটু লক্ষ্য করে দেখি, তাহলে প্রতি ৫০ রানের চাইতেও বেশি রান কনসিড করে তিনি একটা উইকেট পেয়েছেন এবং তার ইকোনমি রেটটা কিন্তু ১১-র চাইতেও বেশি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু, যে তানজিম সাকিব নতুন বলে দুর্দান্ত বোলার, কিন্তু পুরানো বলে যখন আপনার ডেথ ওভার্সের কথা আসছে, ইয়র্কার এক্সিকিউট করার কথা আসছে, ঠিকঠাক মতো সেটা করতে পারছেন না। ইভেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল, সেই সিরিজও আমার মনে আছে ডেথ ওভার্সে ইয়র্কার করতে গিয়ে বারবার তিনি ফুল টাচ করে ফেলছিলেন। তাসকিন আহমেদ এই জায়গাটাতেও কিন্তু হতাশ করেছেন, যদিও ডেথ ওভার্সে তিনি উইকেট নিয়েছেন গেল ১ বছরে, কিন্তু আপনি আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচ এশিয়া কাপে বাংলাদেশ জিতল, ওই ম্যাচেও তাসকিন আহমেদ কিন্তু ডেথ ওভার্সে আলটিমেটলি প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি। পাকিস্তানকে যে ম্যাচটা বাংলাদেশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শুরুর দিকে, পাকিস্তানের তো এত রান হওয়ারই কথা না, মানে পাকিস্তান তো আরও ১৫-২০ রান কম করে। ডেথ ওভার্সে বাংলাদেশ আসলে ভালো বোলিং করতে পারে নাই। ইভেন আপনি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা যদি চিন্তা করেন, সেখানেও ডেথ ওভার্সে বাংলাদেশের ভালো বোলিং হয় নাই। শরীফুলের পরিসংখ্যানটাও খেয়াল করে দেখেন, ডেথ ওভার্সে তার ইকোনমি রেটটা ১১-র চাইতে বেশি। শুধুমাত্র মোস্তাফিজের ক্ষেত্রে আমি বলবো যে মোস্তাফিজের ক্ষেত্রে ডেথ ওভার্সটায় তিনি যথাযোগ্য সার্ভিসটা দিয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ডেথ ওভার্সের জন্য হলেও ভাই রিপন মন্ডলকে এই সার্কিটে, ইন্টারন্যাশনাল সার্কিটে নিয়ে আসাটা উচিত, এবং সেটার জন্য আয়ারল্যান্ড সিরিজটাই সবচেয়ে বড় উপলক্ষ হতে পারত। এখন এই যে বাংলাদেশ টিম নিয়ে আমরা এত কথা বলি, এত ক্রাইসিস নিয়ে আলোচনা করি, কেন করি এই কারণে, কারণ বাংলাদেশ টিমটা আমাদের পরিবার। পরিবারের ভালো চাইবো না তো আসলে কার ভালো চাইবো? এখন ঠিক যেমনিভাবে আমরা আমাদের প্রত্যেকের পরিবারের ভালো চাই, ঠিক তেমনিভাবে সত্যতা এবং যত্ন নিয়ে এসেছে সামি স্পেশাল কম্বো, এবং সেই কম্বোটা পেয়ে যাবেন সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মে। কারণ পরিবারের হাসির পেছনে যে ভালোবাসা থাকে, তা শুরু হয় শুদ্ধতার ছোট্ট ছোট্ট প্রতিশ্রুতি দিয়ে। এই কম্বোতে থাকছে কাছের ঘানি ভাঙা দেশি সরিষার তেল ২ কেজি, দানাদার গাওয়া ঘি ৫০০ গ্রাম, গুঁড়া মশলা কম্বো মিনি ১ কেজি, কালোজিরা ফুলের মধু ৫০০ গ্রাম, লিচু ফুলের মধু 500 গ্রাম। অর্ডার করতে হলে কল করুন আমাদের হটলাইন নম্বরে। এছাড়াও হোয়াটসঅ্যাপ নম্বরটাও কিন্তু ঠিক এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। এই যে ৫ মিশালি কম্বোর কথা আপনাকে বললাম না, এরকম ৫ মিশালি কম্বোটা রিপন মন্ডলের বোলিং আসলে দেখতে পাওয়া যায়। দেখেন, অনেক বোলারের অনেক ধরনের স্ট্রেংথের জায়গা থাকে। কোনো বোলার হয়তো বা শুধুমাত্র নতুন বলে ভালো, কোনো বোলার নতুন বলে ভালো, আবার সেমি নিউ বলে ভালো, কিন্তু ডেথ ওভার্সে ভালো না। আবার কোনো কোনো বোলার আছেন যে শুধুমাত্র ডেথ ওভার্সেই ভালো, নতুন বলে হয়তো বা খুব বেশি ভালো না, বা ডেথ ওভার্স এবং মিড ওভার্সেই ভালো। তবে রিপন মন্ডলের ক্ষেত্রে যে বিষয়টা আমরা এমার্জিং এশিয়া কাপে তার একটা অনেক বড় উন্নতির জায়গা দেখতে পেয়েছি। নতুন বলেও দুর্দান্ত বোলিং করছেন, ওইরকম ফ্ল্যাট উইকেটে, কাতারের ফ্ল্যাট উইকেটে দুর্দান্ত বোলিং করছেন। আবার যখন রাতের বেলা 2 পেস্ট উইকেটে খেলা হচ্ছে, সেই ধরনের 2 পেস্ট উইকেটের জন্য যেই ধরনের বোলিংটা করা প্রয়োজন সেটাও করছেন। আবার ডেথ ওভার্সে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে রিপন মন্ডলের ইয়র্কার এক্সিকিউট করার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি তারেক আজিজ এবং তালহা জুবায়ের, তালহা জুবায়ের বেসিক্যালি এইচ লেভেল ক্রিকেট থেকে রিপনকে হ্যান্ডেল করেছেন, রিপনকে পরিচর্যা করেছেন। তারেক আজিজের সঙ্গে পরবর্তী সময় একটা স্টেজে কাজ করেছেন রিপন মন্ডল। তাদের দুজনের সঙ্গে কথা বলেছিলাম। একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে রিপন সাম্প্রতিক সময় তার ফিটনেসে উন্নতি এনেছেন। পেস বোলারদের জন্য একটা অনেক বড় শিক্ষণীয় জায়গা, যে আপনার ফিটনেসটা যখন অনেক বেশি মাত্রায় বেটার হবে, আপনি যখন ফিজিক্যালি অনেক বেশি মাত্রায় স্ট্রং হবেন, একটা তো আছে কক রিস্টের জায়গাটা, রিস্ট ককিং ইয়র্কার লেন্থে বল প্লেস করার জন্য খুব গুরুত্বপূর্ণ, রিলিজিংয়ের একটা অনেক বড় ব্যাপার রয়েছে। সেই সঙ্গে আপনার বডি স্ট্রেংথটা খুব গুরুত্বপূর্ণ। এবং নেইথান কেলি যখন বাংলাদেশে এসে কাজ করেছেন, পেস বোলারদের এই জায়গাটায় বেশ ফিটনেসের বেশ উন্নতি তিনি আসলে করিয়েছেন। এবং সব পেস বোলার অবশ্য না, সেই প্যাটার্নটা হাসান মাহমুদ এবং রিপন মন্ডলের সঙ্গে অনেক বেশি মাত্রায় মিলে গিয়েছে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে রিপন স্ট্রেইট সিমে ইয়র্কার একদম যেভাবে এক্সিকিউট করা দরকার, রিপন মনে হয় চাইলে 6টার মধ্যে 5টা এক্সিকিউট করতে পারবে। এবং আমরা যদি এমার্জিং এশিয়া কাপে চিন্তা করি, তার ইয়র্কার এক্সিকিউশন রেটটা কিন্তু 90%-এর চাইতেও বেশি। সো এটা আমার একটা ব্যক্তিগত মতামতের জায়গা, যে আপনি ডেথ ওভার্সের বোলিংয়ের যে একটা ক্রাইসিস বাংলাদেশের রয়েছে, সেই জায়গাটাকে আপনি তো ডেফিনেটলি সবাই ভালো বোলিং করছে, সবাই ভালো বোলার, আপনি বেটারটাও খুঁজতে চাইবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে রিপন মন্ডল ইজ আ ভেরি বেটার অপশন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।